হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাইন্ড গেম। আজকে আমাদের ইন্ডিয়ান পলিটির থার্ড লেকচার হবে। আমরা লাস্ট 2 লেকচারে দেখেছিলাম যে কিভাবে ব্রিটিশের প্রাধান্য ভারতে বৃদ্ধি পেল, কিভাবে ব্রিটিশ ডমিনেন্স ভারতে বৃদ্ধি পেল, সেগুলো পুরো হিস্ট্রি আমরা দেখেছিলাম লাস্ট 2 লেকচারে। আজকে আমরা কি করব, কিছু ইম্পর্ট্যান্ট অ্যাক্ট যেগুলো ভারত স্বাধীন হওয়ার আগেই ব্রিটেন পার্লামেন্টে পাস হয় এবং সেগুলো ভারতে লাগু হয়, সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট অ্যাক্ট সম্পর্কে আমরা পড়ব। ওকে, তাহলে আমাদের চ্যাপ্টার কি চলছিল? চ্যাপ্টার চলছিল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদের চ্যাপ্টার চলছিল, যেখানে আমরা 1772 পর্যন্ত লাস্ট ক্লাসে পৌঁছে গেছিলাম। 1772-এ, ওকে, যেখানে ওয়ারেন হেস্টিং অ্যাপয়েন্ট হয়েছিল। আজকে আমরা পড়ব 1773 থেকে। ঘটনা হচ্ছে 1773-এ ব্রিটেনে একটি কমিশন গঠন হয়, যে কমিশনের নাম হচ্ছে সিক্রেট কমিশন। সিক্রেট কমিশন 1773-এ, কিন্তু 1773-এ এই সিক্রেট কমিশন, এই সিক্রেট কমিশনের রিকমেন্ডেশনেই একটি অ্যাক্ট পাস হয়, যে অ্যাক্টটির নাম রেগুলেটিং অ্যাক্ট। যে সময় সিক্রেট কমিশন গঠন হয় সেই সময় ব্রিটেনের পিএম ছিলেন লর্ড নর্থ। ব্রিটেনের পিএম ছিলেন। ওকে, সিক্রেট কমিশন গঠন হয় এবং সিক্রেট কমিশনের রিকমেন্ডেশনে একটি অ্যাক্ট পাস হয়, যে অ্যাক্টের নাম হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট 1773 সালে। এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে কিছু প্রভিশন করা হয়, সেই প্রভিশনগুলো এখানে আমরা পয়েন্ট ওয়াইজ পড়ব। এবং এই সিক্রেট কমিশন যখন গঠন হয় সে সময় ব্রিটেনের পিএম ছিলেন লর্ড নর্থ। এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে কি কি প্রভিশন করা হয় সেগুলো আমরা এখন এখানে 1 বাই 1 আমরা পড়ব। ওকে, 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের ফার্স্ট পয়েন্ট যদি আমরা দেখতে পাবো 24 জন মেম্বার নিয়ে 24 মেম্বার নিয়ে একটি বোর্ড গঠন হয়, যাকে আমরা বলে থাকি বোর্ড অফ ডিরেক্টর, BOD, বোর্ড অফ ডিরেক্টর, যেখানে 24 জন মেম্বার থাকবে। এই 24 জন মেম্বারের যে কার্যকাল, যাকে আমরা টেনার বলে থাকি, কার্যকাল হবে ফর 6 ইয়ার, 6 বছরের জন্য এই 24 জন মেম্বার নিযুক্ত হবে। কে নিযুক্ত করবে? ব্রিটেন পার্লামেন্ট নিযুক্ত করবে 24 জন মেম্বারকে 6 বছরের জন্য। এদের কাজ কি হবে? সে সময় ভারতে যে গভর্নর অফ বেঙ্গল ছিল তার মাথার উপরে এই 24 জন মেম্বার বসে থাকবে। এক কথায় গভর্নর অফ বেঙ্গল তার কাজের রিপোর্ট এই বোর্ড অফ ডিরেক্টরের কাছে পেশ করবে। ওকে, 2 নাম্বার পয়েন্ট যদি দেখি, তো সেই সময় 1774 সালেই, 2 নাম্বার পয়েন্ট যদি দেখি, এ পর্যন্ত আমাদের যে পোস্টের নেম ছিল সে পোস্ট ছিল হচ্ছে গভর্নর অফ বেঙ্গল, কিন্তু এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে এই পোস্টের নেম চেঞ্জ হয়ে যায়। এই পোস্টের নেম হয়ে যায় গভর্নর জেনারেল অফ বেঙ্গল। জেনারেল অফ বেঙ্গল, পোস্টের নেম চেঞ্জ হয়ে যায়। এটা কিভাবে চেঞ্জ হয়? এই অ্যাক্টের দরুন একটা প্রাবধান করা হয়, আমাদের ব্রিটিশের 3টি প্রেসিডেন্সি ছিল। একটাকে আমরা বলি বেঙ্গল প্রেসিডেন্সি, আরেকটিকে আমরা কি বলি বোম্বে প্রেসিডেন্সি, আর আরেকটিকে কি বলি মাদ্রাস প্রেসিডেন্সি। এই 3টি প্রেসিডেন্সিতেই কিন্তু ইন্ডিভিজুয়াল কিন্তু গভর্নর থাকতো, আর 3 জনেরই কিন্তু ইন্ডিভিজুয়াল পাওয়ার ছিল। কিন্তু এই অ্যাক্টের মাধ্যমে কি করে দেওয়া হয়, বাংলাতে যে গভর্নর থাকবে তার পাওয়ারটাকে বাড়িয়ে দেওয়া হয়। কিভাবে? বোম্বে অ্যান্ড মাদ্রাসে যে গভর্নর থাকবে তারা
বেঙ্গলের গভর্নরের অধীনে কাজ করবে। এর সাথে দুজনকে মার্চ করে দেওয়া হয়। এখানে কি হলো, বেঙ্গলে যে গভর্নর থাকবে তার পাওয়ারটাকে বাড়িয়ে দেওয়া হলো। বেঙ্গলের পাওয়ার কি হবে, এই দুই স্থানের গভর্নর থেকে বেশি হবে। বেঙ্গলে যে গভর্নর থাকবে তার পাওয়ারটাকে এক্সটেন্ড করে দেওয়া হলো। সে কারণেই গভর্নর অফ বেঙ্গল এই পোস্টের নেম চেঞ্জ হয়ে এখন কি হয়ে যাবে, গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ওকে, এই সময় যে পোস্টে ছিল সে কে ছিল, নিঃসন্দেহে আমরা প্রত্যেকেই জানি যে ওয়ারিং হেস্টিং। WH লিখলাম আমি, ওয়ারিং হেস্টিং পোস্টে ছিল। WH মানে ওয়ারিং হেস্টিং। তাহলে আমরা বলতে পারি লাস্ট গভর্নর অফ বেঙ্গল হচ্ছে আমাদের ওয়ারিং হেস্টিং, কিন্তু ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কি হবে আমাদের, ওয়ারিং হেস্টিং। দুটো ডিফারেন্ট কোশ্চেনের জন্য সেম অ্যান্সার, ওয়ারিং হেস্টিং। ওকে, নেক্সটে চলে যাই। আমরা দুটো পয়েন্ট এ পর্যন্ত দেখলাম, 3 নাম্বার পয়েন্টে চলে যাই। রেগুলেটিং অ্যাক্ট, সতেরোশো 3 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্টে কি হয়, ঘটনা হচ্ছে আমার 1774 ঘটনা। 1774 কলকাতাতে সুপ্রিম কোর্ট গঠন হয়। এই সুপ্রিম কোর্ট এস্টাবলিশ ইন কলকাতা। ওকে, সুপ্রিম কোর্ট কোথায়, সেটা হচ্ছে আমাদের কলকাতাতে সুপ্রিম কোর্ট গঠন হয়। সুপ্রিম কোর্ট যদি গঠন হয় সেখানে জাজ থাকবে, সেখানে জাজ থাকতেই হবে। জাজ কতজন ছিলেন, সেখানে টোটাল 4 জন জাজ ছিলেন প্রথম অবস্থায়। সেটাকে আমি লিখলাম 1 + 3। এটা কেন লিখলাম, কারণ হচ্ছে জাজের মধ্যে একজন হবে আমার চিফ জাজ, প্রধান বিচারপতি, চিফ জাজ, অ্যান্ড বাকি যে 3 জন হবে তাদেরকে আমরা কি বলি, অ্যাসোসিয়েট জাজ। অ্যাসোসিয়েট জাজ। এখান থেকে প্রশ্ন হয়ে থাকে, সুপ্রিম কোর্টে যখন কলকাতাতে যখন সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়, সেই সুপ্রিম কোর্টের চিফ জাজের নাম কি ছিল অ্যাট ফার্স্টে, সে নামগুলো আমাদেরকে পড়তে হবে। এখানে টোটাল 4 জনের নামই আমাদের পড়তে হবে। ওকে, ফার্স্ট জাজ দেখি, চিফ জাজ নাম ছিলেন লর্ড এলিজা ইম্পে। লর্ড এলিজা ইম্পে, লর্ড এলিজা ইম্পে। ওকে, লর্ড এলিজা ইম্পে ছিল চিফ জাজ। আর বাকি যে অ্যাসোসিয়েট জাজগুলো ছিল তাদেরকে আমি ABC দিয়ে লিখছি। ওকে, এ আদার্স 3 জাজ এ দিয়ে লিখলাম আমি প্রথমে। লর্ড হাইট, B, লর্ড চেম্বার্স, C, লর্ড ল্যামানিস্টার। ওকে, এই টোটাল 4 জন নিয়ে আমাদের সুপ্রিম কোর্ট গঠন হয়ে যায় কলকাতাতে বাই দ্য রেগুলেটিং অ্যাক্ট 1773, 1773 সালে। তখন গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিলেন, সে হচ্ছে আমাদের ওয়ারিং হেস্টিং। ওকে, নেক্সটে চলে যাই। এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমেই নেক্সট পয়েন্ট, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ট্রেড মনোপলি ছিল সেই ট্রেড মনোপলিকে 20 বছরের জন্য এক্সটেন্ড করে দেওয়া হয়, ফর 20 ইয়ার্স। ওকে, ট্রেড মনোপলি 20 বছরের জন্য কি করা হয়, ট্রেড মনোপলিকে এক্সটেন্ড করে দেওয়া হয়। ট্রেড মনোপলি এক্সটেন্ডেড ফর 20 ইয়ার্স। ওকে, নেক্সটে চলে যাই। 1781 সালের ঘটনা।
1781 সালে নতুন একটি অ্যাক্ট পাস হয়, যাকে আমরা বলি সেটেলমেন্ট অ্যাক্ট অফ ইন্ডিয়া। অ্যাক্ট অফ ইন্ডিয়া। এই সেটেলমেন্ট অ্যাক্ট অফ ইন্ডিয়া কেন পাস হয়েছিল? কারণ হচ্ছে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে যে সমস্ত প্রাবধান করা হয় সেগুলোতে কিছু কমি থেকে যায়, কিছু খামতি থেকে যায়। সেই খামতিগুলো, সেই কমিগুলোকে দূর করার জন্যই সেটেলমেন্ট অ্যাক্ট পাস করা হয়। সেটা হচ্ছে 1781 সালে। রেগুলেটিং অ্যাক্ট কেন পাস করা হয়েছিল? তার কারণই হচ্ছে ওয়ারিং হেস্টিংকে রেগুলেট করার জন্য। ওয়ারিং হেস্টিংকে রেগুলেট করার জন্য রেগুলেটিং অ্যাক্ট পাস করতে ব্রিটেন পার্লামেন্ট বাধ্য হয়েছিলেন। কিন্তু এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমেও ওয়ারিং হেস্টিংকে রেগুলেট করা যাচ্ছিল না। রেগুলেটিং অ্যাক্টের মধ্যে যে সমস্ত কমিগুলো ছিল 1781 সালে সেগুলোকে দূর করা হয়, যেখানে আমরা বলে থাকি সেটেলমেন্ট অ্যাক্ট অফ ইন্ডিয়া 1781 সালে পাস হয়। জাস্ট এই সালটা আমাদেরকে পড়তে হবে। এরপরে কি হয়, রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমেও কন্ট্রোল না হওয়াতে নতুন একটি অ্যাক্ট পাস করেন ব্রিটেন পার্লামেন্ট, যে অ্যাক্টটি হচ্ছে পিটস অ্যাক্ট নামে পরিচিত। ওকে, এরপর আমরা পড়ব পিটস অ্যাক্ট। PITTS পিটস অ্যাক্ট। ঘটনা হচ্ছে 1784 সালে। 1784 সালে পাস হয় পিটস অ্যাক্ট। এর ফার্স্ট পয়েন্টে যদি দেখি, আমরা দেখতে পাবো 6 জন মেম্বার নিয়ে একটি বোর্ড অফ কন্ট্রোলার গঠন হয়, যাকে আমরা বলি BOC। দ্যাট মিনস বোর্ড অফ কন্ট্রোলার। বোর্ড অফ কন্ট্রোলার গঠন করা হয় 6 জন মেম্বার নিয়ে। এখানে যে এর আগে পড়লাম 24 জন মেম্বার, এই 24 জন মেম্বার কিন্তু ব্রিটেন পার্লামেন্টই অ্যাপয়েন্ট করবে। সেম এখানে 6 জন মেম্বার নিয়ে বোর্ড অফ কন্ট্রোলার গঠন করা হলো। এই 6 জন মেম্বারও কিন্তু ব্রিটেন পার্লামেন্টই সিলেক্ট করবে 6 জন মেম্বার কে হবে। এই 6 জন মেম্বার কি হবে? ওই 24 জন মেম্বার নিয়ে যে বোর্ড অফ ডিরেক্টর গঠন করা হয়েছিল তাদের মাথার উপরে বসে থাকবে এই 6 জন মেম্বার। এক কথা আমরা বলতে পারি, গভর্নর জেনারেল অফ বেঙ্গল রিপোর্ট পেশ করবে বোর্ড অফ ডিরেক্টরের কাছে, অ্যান্ড বোর্ড অফ ডিরেক্টর রিপোর্ট পেশ করবে বোর্ড অফ কন্ট্রোলার কাছে, যেখানে 6 জন মেম্বার আছে বোর্ড অফ কন্ট্রোলে। ওকে, 2 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাবো যে এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারিকে সেপারেট করে দেওয়া হয়। সেপারেট বিটুইন এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি। সেপারেট বিটুইন এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি। এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারিকে দুটোকে সেপারেট করে দেওয়া হয়। কোনো দেশই চলতে পারে না, ঠিকঠাকভাবে চলতে পারবে না যদি এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি যদি একসাথে কাজ করে। কোনো দেশ ভালোভাবে চলতে পারে না, কোনো রাষ্ট্র ভালোভাবে চলতে পারে না। ওকে, সে কারণে কি করে দেওয়া হয়, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারিকে সেপারেট করে দেওয়া হয়। সেম এই সেন্টেন্সটাই আমাদের বর্তমান সংবিধানে রাইট ডাউন করা আছে। কত নাম্বার, এটা প্রশ্ন হয়ে থাকে, কত নাম্বার আর্টিকেলে বলা আছে সেপারেট বিটুইন এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি? সেটা হচ্ছে আমাদের আর্টিকেল নাম্বার 50। আর্টিকেল 50। ওকে, যেটা আমরা পার্ট 4-এ পাবো। পার্ট 4 4 নাম্বার পার্টে আর্টিকেল নাম্বার 50-এ আমরা পাবো সেপারেট বিটুইন এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি। ওকে, এই সেপারেট বিটুইন এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি কনসেপ্ট কিন্তু পিটস অ্যাক্টের মাধ্যমে প্রথম কিন্তু আসে, যেটা আমাদের ভারতের সংবিধানে 50 নম্বর আর্টিকেলে বর্তমান। ওকে, এই দুটোই কনসেপ্ট এখানে অ্যাড হয়ে যায় পিটস অ্যাক্টের মাধ্যমে। নেক্সটে চলে যাই। নেক্সট ঘটনা 1785 সালে। 1785-তে কি হয়, ওয়ারিং হেস্টিংকে পদচ্যুত করতে ব্রিটেন পার্লামেন্ট বাধ্য হয়। ইমপিচমেন্ট অফ ওয়ারিং হেস্টিং, পদচ্যুত করতে বাধ্য হয়। ইমপিচমেন্ট অফ WH লিখলাম ওয়ারিং হেস্টিং। ওয়ারিং হেস্টিংকে কি করলো, পদচ্যুত করে দিল আমাদের ব্রিটেন পার্লামেন্ট। এই হচ্ছে প্রথম এবং শেষ গভর্নর যাকে পদচ্যুত করা হয়েছিল। পদচ্যুত করতে ব্রিটেন পার্লামেন্ট বাধ্য হয়েছিল, সেটা হচ্ছে 1785 সালে। 1785-তে ইমপিচমেন্ট হয়ে গেল ওয়ারিং হেস্টিং এর। এই ইমপিচমেন্ট শব্দের মিনিং হচ্ছে পদ থেকে
অপসারণ করে দেওয়া, পদচ্যুত যাকে আমরা বলে থাকি। ওকে, এই ইমপিচমেন্ট ওয়ার্ড আমাদের ভারতীয় সংবিধানে শুধুমাত্র প্রেসিডেন্টের জন্য আমরা ইউজ করি। প্রেসিডেন্টের জন্য আমরা ইমপিচমেন্ট ওয়ার্ডটাকে ইউজ করে থাকি ভারতের সংবিধানে। এই প্রেসিডেন্টের ইমপিচমেন্ট বর্তমানে আমাদের আর্টিকেল 61 নম্বর আর্টিকেলে বর্তমানে আমাদের সংবিধানে আছে, যেখানে আমরা 61 নম্বর আর্টিকেলে ডিটেলস পেয়ে যাব যে কিভাবে আমরা প্রেসিডেন্টের ইমপিচমেন্ট করতে পারি। ওকে, 61 নম্বর আর্টিকেলে পার্ট নাম্বার 5 যখন আমরা পড়বো, সেখানে 61 নম্বর আর্টিকেল যখন আমরা পড়বো তখন দেখতে পাবো যে প্রেসিডেন্টের ইমপিচমেন্ট করার জন্য কি কি প্রসিডিওর মেনটেন করতে হবে সেগুলো ডিটেলস পড়বো আমরা। ওকে, যখন আমরা পার্ট 5 পড়বো, জাস্ট এখানে ইমপিচমেন্ট ওয়ার্ডটা পেলাম সে কারণে রিলেট করে দিলাম জিনিসটাকে। ওকে, নেক্সটে চলে যাই। 1773 সালে স্টেট মনোপলিকে কিন্তু 20 বছরের জন্য এক্সটেন্ড করা হয়েছিল। তাহলে 1773 সাথে যদি আমি 20 যোগ করি, আমার সাল কত আসা উচিত? 1793 সাল। ওকে, নেক্সট আমরা এখন পড়ব 1793। 1793 সালে পাস হয় চার্টার অ্যাক্ট। চার্টার অ্যাক্ট ফার্স্ট চার্টার অ্যাক্ট, কারণ আমরা পরপর 4টে চার্টার অ্যাক্ট পড়বো, 20 বছর ডিফারেন্সে 4টে চার্টার অ্যাক্ট আমাদেরকে পড়তে হবে, যেখানে ফার্স্ট চার্টার অ্যাক্ট 1793 সালে। 1793 সালেই ফার্স্ট চার্টার অ্যাক্ট যখন পাস হয়, ফার্স্ট পয়েন্টে যদি আমরা দেখতে পাই তো দেখতে পাবো যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল তার কাছে একটা এক্সট্রা পাওয়ার চলে আসে। কি পাওয়ার? চিফ অফ আর্মি। আর্মির চিফ কে হবে? গভর্নর জেনারেল অফ বেঙ্গল হবে। ওকে, চিফ অফ আর্মি, চিফ অফ আর্মি। আর্মির চিফ এখন কি হবে? গভর্নর জেনারেল অফ বেঙ্গল। GGB লিখলাম আমি, দ্যাট মিনস গভর্নর জেনারেল অফ বেঙ্গল, GGB। এই সময় গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিলেন? সে হচ্ছে কর্নওয়ালিস। কর্নওয়ালিস গভর্নর জেনারেল অফ বেঙ্গল এই সময় ছিলেন। তার নিঃসন্দেহে চিফ অফ আর্মি এখন কি হবে? গভর্নর আমাদের কর্নওয়ালিস হবে। 2 নম্বর পয়েন্ট, আমাদের 24 জন মেম্বার নিয়ে গঠন হয়েছিল বোর্ড অফ ডিরেক্টর অ্যান্ড 6 জন মেম্বার নিয়ে গঠন হয়েছিল বোর্ড অফ কন্ট্রোলার। এই অফিসারের যে স্যালারি, সেই স্যালারি কিন্তু আমাদের ব্রিটেন পার্লামেন্ট থেকে আসতো প্রথম অবস্থায়, কিন্তু চার্টার অ্যাক্ট ফার্স্টে কি করে দেওয়া হয়, এদের যে স্যালারি, এই অফিসার যে স্যালারি, সেই স্যালারি এখন আমাদের ভারত থেকে দিতে হবে, ফ্রম ইন্ডিয়া। ইন্ডিয়া থেকে এখন স্যালারি পে করতে হবে ব্রিটিশ অফিসারদের। 3 নম্বর পয়েন্ট, 21 এপ্রিল 1793 ইন্ডিয়ান সিভিল সার্ভিস গঠন হয়, ICS, যাকে আমরা বলি ইন্ডিয়ান সিভিল সার্ভিস, সিভিল সার্ভিস। ওকে, কিন্তু পরীক্ষাটা কেমন হবে? পুরোপুরি ওরাল, মৌখিক হবে, ওরাল পরীক্ষা হবে। ইন্ডিয়ান সিভিল সার্ভিস 21 এপ্রিল 1793। এই কারণেই এই 21 এপ্রিল এই ডেটটিকে আমরা, এই তারিখটিকে আমরা ইন্ডিয়ান সিভিল সার্ভিস ডে হিসাবে সেলিব্রেট করি। ইন্ডিয়ান সিভিল সার্ভিস ডে হিসাবে আমরা কি করি? 21 এপ্রিল দিনটাকে সেলিব্রেট করি। কর্নওয়ালিসের সময় ইন্ডিয়ান সিভিল সার্ভিস গঠন হয়, এই কারণেই ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস নামে কে পরিচিত? আমাদের কর্নওয়ালিস। ওকে, ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস, ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস নামে কি পরিচিত? কর্নওয়ালিস। ওকে, এ হচ্ছে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সটে চলে যায় 4 নম্বর পয়েন্ট। এই অ্যাক্টের মাধ্যমে, চার্টার অ্যাক্টের মাধ্যমেই এই সময় গঠন হয় রেভিনিউ বোর্ড, খাজনা কালেক্ট করার জন্য।
রেভিনিউ বোর্ড। 5 নম্বর পয়েন্ট, রেভিনিউ বোর্ড গঠন হলে তাহলে রেভিনিউ পুলিশও গঠন করতে হবে, গঠন হয়ে যায় আমাদের রেভিনিউ পুলিশ। রেভিনিউ পুলিশও গঠন হয়ে যায়, সেটা হচ্ছে 1793 সালে বাই দ্য চার্টার অ্যাক্ট ফার্স্ট। ওকে, এরপরে আমরা সেকেন্ড চার্টার অ্যাক্ট পড়বো। সেকেন্ড চার্টার অ্যাক্ট আমাদের নিঃসন্দেহে 20 বছর পরে আসবে। চলো এরপরে আমরা এর সাথে 20 বছর অ্যাড করে দিই। 20 বছর যদি অ্যাড করি 1793 সাথে 20 অ্যাড করলে কত আসে আমাদের? 1813। আমরা নেক্সট ক্লাসে বাকি চার্টার অ্যাক্টগুলো যে 3টে চার্টার অ্যাক্ট থেকে গেল নেক্সট ক্লাসে আমরা পুরোপুরি কভারেজ করব। ওকে, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা বাকি যে 3টে চার্টার অ্যাক্ট থাকলো সেগুলোকে পুরোপুরি কমপ্লিট করব। ওকে, বাই বাই।